হাবিবুন নবী খান সোহেলের নামে 452টা মামলা, সাইফুল ইসলাম নীরবের নামে 460টা, ফখরুল ইসলাম আলমগীরের নামে 200টা মামলা। তো বিএনপি যে এত কিছুর মধ্যে রাজনৈতিকভাবে টিকে আছে, যার মূল নেত্রী কারাগারে, আরেক নেতা লন্ডনে আছে, এইটাই কিন্তু প্রমাণ হয় যে জনগণ বিএনপির সঙ্গে একটা বড় অংশ সাপোর্ট দেয়। আমার নাগরিকদের উপর অভিমান, ভোট যখন আমরা একবার দুইবার কাউকে দেই, এমন করে ঢেলে দেই, বলে না যখন দেয় আল্লাহ নাকি চাপ্পর ফেল্লা দেয়, এমন করে দেই 2/3 বেশি একটা দলকে দেই, যার ফলে বিরোধী কণ্ঠে স্তব্ধ হয়ে যায়। সেই জন্যই দরকার একটা ব্যালেন্স পদ্ধতি, যেখানে বিরোধী দলও স্পেস পাবে, সরকারও বিরোধী দলের থেকে প্রশ্ন বানে এবং সংসদকে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় কমিটি, বিশেষ করে অর্থ আইন অত্যন্ত শক্তিশালী ছিল। তদানীন্তন আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও তারা কৈফিয়তে আনতো, অনেক হিসাব নিকাশ মন্ত্রীদের জবাব দিতে হতো। যেটা পার্লামেন্টের কিন্তু 3টা কাজ: আইন তৈরি করা, জনগণের পক্ষে কথা বলা, সরকারের কাজ রিভিউ করা। কিন্তু পরবর্তীকালে এই ঐতিহ্য থাকলো না। ফরহাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি আওয়ামী লীগ করেন দেখে ওনার অনেক কথা বলার সমস্যা, তবু মাঝে মাঝে সাহস করে অনেক কথা বলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। ডক্টর কলিমুল্লাহ স্যার পরে যদি এটা দেখেন আমরা খুশি হব। স্যার, আমি কলিমুল্লাহ সাহেবকে বলি, নতুন নিয়ম অনেক কিছু করা যায়, ওনার ওই পদ্ধতিটা ঠিকই বলেছে, পার্সেন্টেজ আকারে ভোট হওয়া, সেটা তো পরিবর্তন চেঞ্জ করাই দরকার। আর আইন করার কথা বলছেন, যদি ওটা উনি ডাইরেক্টলি বলে থাকেন, আমি তো ওনার অনুষ্ঠান দেখিনি, বাংলাদেশের কোনো বিটিভি আমি দেখি না, সে এটিএন বাংলা হোক আর 71 হোক, তো জনগণও দেখে না। তো সেইখানে আইন করে ভোট করেন, আল্লাহ যেন মাফ করে, এই গভর্নমেন্ট যেন এই কথাটা না শোনে, তাহলে তো মানুষের উপর ডাবল জিওপরিটি হবে। ঘৃণায় যে মানুষ ভোট কেন্দ্রে যাবে না, তখন তার উপর জেল হবে। এখানে সবকিছুর মধ্যে ফিরে আসতে হবে ন্যূনতম গণতান্ত্রিক রীতি, ভোটের অধিকার, ভোট দেওয়ার অধিকার, শান্তিপূর্ণভাবে ভোট গোনা। এমনিতে তো বিরোধী দলের উপরে যথেষ্ট হামলা মামলা আছে, কিন্তু আবার কি ট্রাইব্যুনাল গঠন করে আমরা বিএনপির সমালোচনা করতেই পারি, বিএনপি সমালোচনার বাইরে না। অন্যান্য বিরোধী দল, মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে অন্যরাও, আপনার অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের 2 অংশ, অন্যান্য দল কেউই সমালোচনার ঊর্ধ্বে না, সবাই সমালোচনা। কিন্তু এটাও সত্য, পাকিস্তান আমলে, আমি তথ্য নিয়ে বলছি, আমি তথ্য ভান্ডার নিয়ে কথা বলছি, ইতিহাস থেকে পড়ে আমার জীবনের অভিজ্ঞতায় এবং বইপত্র ইতিহাসের নির্মোহ মূল্যায়নে, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে সরকার বিরোধীদের ওপর এত বড় অত্যাচার, নির্মম নির্যাতন রাষ্ট্রীয় যন্ত্রের কখনো হয়নি। আমি আপনার এই অনুষ্ঠানে বহুবার বলেছি, আওয়ামী লীগের কোন নেতা দেখাক, কোন বুদ্ধিজীবী দেখাক, তাদের তো কি সব থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা দেখাক বঙ্গবন্ধু শেখ মুজিবকে পূর্ব পাকিস্তান হাইকোর্টে জামিনের জন্য আসতে হয়েছে, সমস্ত বেল ওনার ম্যাজিস্ট্রেট কোর্ট বা ডিস্ট্রিক্ট পর্যায়ে সেশন জাজ থেকে হয়ে যেত। ফরহাদ ভাই এইটা গবেষণাটা করেন যে বঙ্গবন্ধুকে কখনো পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে বেল নিতে হয়েছে কিনা। কাজেই আপনি দেখেন, এই ঈদের আগে মেয়েটার নাম আমি ভুলে গিয়েছি, কলেজে পড়ে, আমার কন্যা তুল্য, কোবরা ওর নাম, সে বলেছে আমাদের কোনো ঈদ নাই, জান্নাতুল কোবরা। হ্যাঁ, 6 মাস আব্বু জেলে থাকে, 6 মাস। আচ্ছা, ওই যে বাচ্চা একটা মেয়ে যে বলেছিল, না মেয়ে কলেজে পড়ে, হাবিবুল নবী খান, হাবিবুল নবী সোহেলের মেয়ে বোধহয় আমাদের। আমরা একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সোহেল সাহেব এবং আমি, আমার ব্যাচমেট। হাবিবুল নবী সোহেল ফিজিক্সের ছাত্র ছিলেন তিনি, আমি ছিলাম ইংরেজির। হ্যাঁ, তো ওনার ফাদার আবার আমাদের রংপুরের খুব নামকরা শিক্ষক ছিলেন। হাবিবুল নবী কারমাইকেল কলেজে। জি ভাই, হাবিবুল নবী খান সোহেলের নামে 452টা মামলা, সাইফুল ইসলাম নীরবের নামে 460টা, ফখরুল ইসলাম আলমগীরের নামে 200টা মামলা। তো বিএনপি যে এত কিছুর মধ্যে রাজনৈতিকভাবে টিকে আছে, যার মূল নেত্রী কারাগারে, আরেক নেতা লন্ডনে আছে, এইটাই কিন্তু প্রমাণ হয় যে জনগণ বিএনপির সঙ্গে একটা বড় অংশ সাপোর্ট দেয়। আমি একটা কথা আজকে বলে নিই, ফরহাদ ভাইকে সামনে রেখি, আমি কিন্তু সেই মূর্খদের মতো বলবো না যে আওয়ামী লীগকে বিদায় দিয়ে দেশ চলবে। আমি বরং বলবো এখনো সময় আছে, সবাই সাবধানে ফিরি। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি বড় দলকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র সুস্থিরভাবে চালাতে পারবেন, কারণ আওয়ামী লীগের স্থায়ী ভোট 33 থেকে 35%, বিএনপিরও 30 থেকে 32-33, আর যে রাগের ভোটটা অন্যান্য দলের 8-9% বা
রাগের যে ভোটটা, ফ্লোটিং ভোট, সুইপিং ভোট, সেটা নানা সময় ডান পাশ বাম পাশ হয়। কাজে একে অপরকে নির্মূল করার চাইতে রাজনৈতিকভাবে বিরোধিতা করে রাজনৈতিক সহাবস্থানের ভিত্তিতে একটি দেশের গণতন্ত্র মজবুত হয়। আমরা সেই বোধোদয়ের দিকে যাই এবং আমি মনে করি যারা এই কথা বলে না যে ভোট হলে আওয়ামী লীগ আসন কম পাবে, হ্যাঁ হয়তো অনেক কম পাবে, কিন্তু আপনি কি মনে করেন আওয়ামী লীগ 30%-এর বেশি ভোট কম পাবে? নো, আওয়ামী লীগের ভোট ঠিকই থাকবে। যে বিজয়ী ভোট, দুই দলেরই মোটামুটি সাপোর্টার আছে, বিজয়ী ভোটটা পায় যে ফরাদ ভাই তো নির্বাচন টিমে আওয়ামী লীগের মতো এত বড় দলের সদস্য, ওনাদের কাছে হিসাব আরো ভালো থাকে। আমার তো ওই হিসাবগুলো অত স্থির নাই, আমি বিভিন্ন বছরের রেজাল্ট দেখেছি। আওয়ামী লীগ জনপ্রিয়তা আছে, কারো হয়তো কম কারো বেশি, কিন্তু আছে। যেহেতু এখানে একটা ভোট বেশি পেলেও সে এমপি হয়, কাজে হয়তো আসন অনেক কমবে কিন্তু ভোট থাকবে। এই জন্য আমি আবারও বলি, ফরাদ ভাই নিজেও চিন্তা করে দেখবেন, নিশ্চয়ই ওনারও হৃদয় আছে, এই যে 91 থেকে 96, 96 তো 2001, 2001 to 2008, 2006 যে নির্বাচন, আজকে আমি একটা সত্যি কথা বলি, মওদুদ সাহেব সহ বিএনপির ওই অংশটা যারা KM হাসানের, হাসিনা আক্তার, আপনি নোট নেন, KM হাসানের বয়স, প্রধান বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছিল, অহেতুক নিজের পছন্দের লোক KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর পরিকল্পনা করেছিল, এটিরও কোনো প্রয়োজন ছিল না। কারণ তা না হলে প্রধান উপদেষ্টা হতেন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, যিনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন, অত্যন্ত সৎ বিচারপতি। মজার বিষয় কি জানেন, উনি সিলেট বারে প্র্যাকটিস থাকা অবস্থায় বঙ্গবন্ধু সরকার একটা অসাধারণ উদ্যোগ নিয়েছিল 73-74-এ, জেলা পর্যায়ের উকিলদের থেকে ডাইরেক্ট সাব জজে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। মাহমুদুল আমিন চৌধুরী ওই সুযোগে পরীক্ষা দিয়ে জজ হয়েছিলেন এবং হাইকোর্টে কোনো লয়ার বলবে না সে কোনো দল বা চেহারা ব্যক্তি দেখে বিচার করত। সেই লোকটা প্রধান উপদেষ্টা হলে কি হতো? যদি আওয়ামী লীগ জিততো, বিএনপি তো এত খারাপ করতো না। কারণ 96-তে মনে আছে হাবিবুর রহমান শেলির আন্ডারে নির্বাচনে আওয়ামী লীগ 147 গিয়ে ঠেকলো, সরকার গঠন করলো এরশাদকে নিয়ে, বিএনপি 119টা পেয়েছে। আর আমি আরেকটা কথা বলে শেষ করি, আমার দেশের মানুষ, আমি তো খুব সাধারণ নাগরিক, একেবারে সাধারণ নাগরিক, আমার নাগরিকদের উপর অভিমান, ভোট যখন আমরা একবার দুইবার কাউকে দেই, এমন করে ঢেলে দেই, বলে না যখন দেয় আল্লাহ নাকি চাপ্পর ফেল্লা দেয়, এমন করে দেই 2/3-এরও বেশি একটা দলকে দেই, যার ফলে বিরোধী কণ্ঠে স্তব্ধ হয়ে যায়। সেই জন্যই দরকার একটা ব্যালেন্স পদ্ধতি, যেখানে বিরোধী দলও স্পেস পাবে, সরকারও বিরোধী দলের থেকে প্রশ্ন বানে এবং সংসদকে জবাবদিহি করতে হবে। আমি শেষ করি, আপনি কি জানেন ফরাদ ভাই এটা কোনদিন বলে না কেন আমি জানি না, 96 থেকে 2001-এ অনেক দর্শকরা ভুল বুঝেন না, যার যেটা ন্যায্য আমি বলতে রেডি, গিভ দ্য ডেভিলস ডিউ, যার যেটা প্রাপ্য তাকে দিতে হবে, নাহলে অন্ধ। 96 থেকে 2001-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সংসদীয় রাজনীতিতে একটা চমৎকার পরিবর্তন এনেছিলেন। এর আগে সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি হতো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, উনি প্রথম নিয়ম করলেন যে না, সে সদস্য হবে মন্ত্রী প্রতিমন্ত্রী, আর সভাপতি হবে অন্য একজন সদস্য। যে কারণে 96 থেকে 2001, আপনি ইতিহাস পড়ে দেখবেন, হাসিনা আক্তার, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, ইউটিউবার, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় কমিটি, বিশেষ করে অর্থ আইন, অত্যন্ত শক্তিশালী ছিল। তদানীন্তন আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও তারা কৈফিয়তে আনতো, অনেক হিসাব নিকাশ মন্ত্রীদের জবাব দিতে হতো। যেটা পার্লামেন্টের কিন্তু 3টা কাজ, আইন তৈরি করা, জনগণের পক্ষে কথা বলা, সরকারের কাজ রিভিউ করা, কিন্তু পরবর্তীকালে এই ঐতিহ্য থাকলো না। কাজী যার যেটা ভালো গুণ আছে সবাইকে মিলেই বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে। ফরাদ ভাইরা দীর্ঘদিন ক্ষমতায় আছেন, ফরাদ ভাই আপনার মতো সজ্জন মানুষ, আপনি বিরোধী দলে থাকার প্রস্তুতি নেন, বিরোধী দলে থাকলে আপনার প্রতিভার আরো বিকাশ ঘটবে, আপনার মতো রাজনীতিবিদরা আরো আলোড়িত হবেন। ধন্যবাদ।